আচ্ছা, প্রথমে আমরা একটু আজকের পড়াটা পড়ে নিই যে হাইড্রার মিথজীবিতা। মিথজীবিতা সম্পর্কে কি কোনো ধারণা আছে তোমাদের? মিথজীবিতা কি দেখতে পাচ্ছ? এটা কি দেখতে পাচ্ছ? মিথজীবিতা এই লেখাটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, তো হাইড্রার মিথজীবিতা আমরা একটু দেখে নিই যে যখন দুটো ভিন্ন প্রজাতির জীব, যখন দুটি ভিন্ন প্রজাতির জীব কি করে পাশাপাশি বসবাস করে, কেউ কারো ক্ষতি করে না, কিন্তু একজন আরেকজন দ্বারা উপকৃত হয়, তখন এই যে এই ধরনের সম্পর্কটাকে বলা হয় মিথজীবিতা। দুটি ভিন্ন প্রজাতির জীব একই সাথে বসবাস করবে, কেউ কারো ক্ষতি করবে না, কিন্তু একজন আরেকজনের দ্বারা যখন উপকৃত হয়, তখন সেই সম্পর্কটাকে বলা হয় মিথজীবিতা। পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে এটা, যে মিথজীবিতা কাকে বলে বা মিথজীবিতা বলতে কি বোঝায়। ঠিক আছে, আর দুটো আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এই যে স্যার আপনি যে মানে পরশুদিন যে স্যার এক্সাম লিঙ্কটা দিতেন না, জিওলজি এক্সাম লিঙ্ক, স্যার আমি না এক্সামটা দিতে পারিনি, কারণ আমার স্যার ওই দিন ডেটই ছিল, মানে অনেক প্রবলেম ছিল, মানে আমি স্যার লিঙ্কে ঢুকতেই পারি না। আচ্ছা, ওটা নিয়ে আপাতত টেনশনের কোনো কারণ নাই, ওটা অন্য এক সময় দিয়ে নিও, ওটা আনলিমিটেড অ্যাক্সেস দেয়া আছে। আজকে আমরা পরীক্ষাটা যেন ভালো হয় সেটা করি, হ্যাঁ, ওটা পরবর্তীতে দিয়ে দিও। আচ্ছা, দুটো জীবের প্রতিটিকে বলা হয় কি মিথজীবী। এখন উদাহরণ দেখি, জীবজগতে মিথজীবিতার অনেক উদাহরণ আছে। লিগিউম জাতীয়, বিশেষ করে যে সোলা বা সিম জাতীয় যে উদ্ভিদ, এইগুলো হচ্ছে লিগিউম উদ্ভিদ। তো এই জাতীয় উদ্ভিদের মূলে বসবাসকারী মিথজীবী রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া, তারপরে হারমিট ক্র্যাব যেটাকে তপস্বী বা সন্ন্যাসী কাঁকড়া বলা হয়, তারপর সি অ্যানিমনের মধ্যে এই মিথজীবিতা কিন্তু দেখা যায়। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জু ক্লোরেলা, এই দুইটা নাম কিন্তু একেবারে মুখস্থ করতে হবে, কারণ তুমি যদি এখানে হাইড্রা ফুস্কা বা হাইড্রা ভালগেরিস এরকম যদি নাম ব্যবহার করো তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র মিথজীবিতা দেখা যাবে কি, যে হাইড্রার নাম হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এই প্রজাতির হাইড্রা, এবং জু ক্লোরেলা নামক শৈবাল, এই দুইটা প্রজাতির মধ্যেই কিন্তু দেখা যায়। সুতরাং এই দুইটা বৈজ্ঞানিক নাম অবশ্যই মানে ভালো করে পড়ে রাখতে হবে। এখানে যদি তুমি অন্য প্রজাতির হাইড্রা ব্যবহার করো তাহলে কিন্তু হবে না, আবার অন্য প্রজাতির শৈবালের নাম লিখলেও কিন্তু হবে না, এটা একেবারেই মুখস্থ করতে হবে। তো এই দুইটা যে প্রজাতির কথা বলা হলো, এদের মধ্যে মিথজীবিতা কিন্তু দেখা যায়। ব্যাখ্যা দেখো, এককোষী সবুজ শৈবাল যার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি জু ক্লোরেলা, এবং হাইড্রা যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার দেহের গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। এটা কি বোঝা গেছে? তাহলে শৈবাল যেটা আমরা দেখলাম, এই যে জু ক্লোরেলা, এই শৈবালগুলি বাস করে কোথায়? হাইড্রার যে অন্তত্বক, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোডার্মিস, সেই গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে বাস করে, এবং সেই কারণে কি দেখা যায়, হাইড্রার বর্ণটা দেখা যায় সবুজ। এরা একটি হতে অপরটি কখনোই বিচ্ছিন্ন হতে পারে না, এমনকি ডিম্বাণুর সাথে শৈবালের অংশ হাইড্রার পরবর্তী প্রজন্মেও সঞ্চারিত হয়। এই জন্য শৈবালকে, অর্থাৎ কোন শৈবাল, জু ক্লোরেলা নামক শৈবালকে হাইড্রার দেহের লাইফ লং পেইং গেস্ট বলে। লাইফ লং পেইং গেস্ট বলা হয় কেন? এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, তার উত্তর কিন্তু দেয়া হলো। তো এখন এই যে কোশ্চেনটির কথা বলছি, যে মিথজীবিতা কাকে বলে, তারপরে মিথজীবিতার মাধ্যমে একজন আরেকজনের দ্বারা কিভাবে উপকৃত হয়, এইটুকু অল্প একটু পড়া, কিন্তু পরীক্ষাতে আসে 4 মার্কস। তুমি যদি ঢাকা বোর্ডের 2015 সালের কোশ্চেনটি দেখো, সেখানে কিন্তু এই, তারপরে 16 সালের কোশ্চেনটি যদি দেখো ঢাকা বোর্ডের, সেখানে কিন্তু এই কোশ্চেনটি পরপর 2 বছর আসছে। তো শৈবাল আমরা জানি উদ্ভিদ, তো উদ্ভিদ হচ্ছে যখন খাদ্য তৈরি করে তার কি প্রয়োজন হয়? খাদ্য তৈরির জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, ভেরি গুড। এই যে কার্বন ডাইঅক্সাইড,
এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু সে পেয়ে থাকে হাইড্রার কাছ থেকে। হাইড্রা আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় কি করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাহলে হাইড্রা, হ্যাঁ বলো। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না মানে অন্যরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে মেবি তোমার ওখানে নেটের প্রবলেম, হ্যাঁ, এই কারণে দেখতে পাচ্ছ না। অসুবিধা নাই, এটা আমি ইউটিউবে দিয়ে দিব, পরবর্তীতে দেখে নেব। আচ্ছা, যেটা বলছিলাম, তো শৈবাল এইটা মেবি তোমার হচ্ছে নেটের প্রবলেমের জন্য হচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছে তো। তুমি লেফট নাও, আবার ঢুকো। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম যে শৈবাল কিভাবে উপকৃত হয়, দেখো এই তিনটা যে পয়েন্ট আছে, এই তিনটা এবং চারটা পয়েন্ট খুব ভালো করে মুখস্থ করে ফেলবা। আগামী উইকলি টেস্টে আমি এই কোশ্চেন আবার দিব, এইখান থেকে বলে দিলাম কোশ্চেন আউট। শৈবাল যেভাবে উপকৃত হয় নেক্সট উইকলি টেস্টে, শৈবাল কিভাবে উপকৃত হয় দেখো, আমরা একটু আগেই বললাম শৈবাল কি করে, হাইড্রার দেহের যে গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে কি করে, সে আশ্রয় নেয়। তাহলে হাইড্রার দেহের ভিতরে কি করছে, শৈবাল একটা নিরাপদ আশ্রয় এবং সুরক্ষা পাচ্ছে, এইভাবে সে উপকৃত হচ্ছে। তারপরে আমরা একটু আগেই বললাম যে হাইড্রা শ্বসনে কি করে, পানি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, সেটি তারা সালোক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে, কার্বন ডাই অক্সাইড এবং পানিকে। তারপরে কি, হাইড্রার নাইট্রোজেন ঘটিত রেচন, যেটা হাইড্রা তো একটা জীব, তাহলে তার বিপাক ক্রিয়ার ফলে কি হচ্ছে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলি সে কি করছে, ত্যাগ করছে। তাহলে সেই রেচন বর্জ্যকে শৈবাল কি করছে, পুষ্টি পদার্থ হিসেবে গ্রহণ করছে এবং দেহে আমিষ তৈরি করছে। তাহলে এই তিনটা পয়েন্ট কিন্তু একেবারেই সহজ। একটা হচ্ছে কি, নিরাপদ আশ্রয় লাভ করছে, তারপরে সে কি করছে, সুরক্ষা লাভ করছে, তারপরে তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য যে কার্বন ডাই অক্সাইডের দরকার, সেই কার্বন ডাই অক্সাইডের নিশ্চয়তা পাচ্ছে। তারপরে হাইড্রার দেহ থেকে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থকে শৈবাল পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করছে এবং এটাকে গ্রহণ করে সে আমিষ তৈরি করছে তার দেহে, এইভাবে উপকৃত হচ্ছে। এরপর যদি বলা হয় যে হাইড্রা কিভাবে উপকৃত হচ্ছে, তো দেখি যে শৈবালের সালোক সংশ্লেষণের ফলে সৃষ্ট অক্সিজেন কি করে, হাইড্রা শ্বসনে ব্যবহার করে। তারপর আমরা একটু আগেই বললাম যে বিপাকীয় ক্রিয়ার ফলে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থ কি করে, ত্যাগ করছে, ত্যাগ করে কি হচ্ছে, হাইড্রা বর্জ্যমুক্ত হচ্ছে। তারপরে শৈবালের যে অতিরিক্ত শর্করা, সেই অতিরিক্ত শর্করাটাকে খাদ্য হিসেবে তারা গ্রহণ করতে পারে। তারপরে শৈবাল যখন মারা যাচ্ছে, সেই মৃত শৈবালকে হাইড্রা ভক্ষণ করছে। এইভাবে হাইড্রাও কিন্তু উপকৃত হচ্ছে। তাহলে এইটুকু কি মানে বুঝতে কোথাও কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এখন যদি বলা হয় পরজীবিতা এবং মিথজীবিতার মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্য দেখে নাও। তাহলে দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে স্থাপিত সম্পর্ক, যেখানে একটি জীব উপকৃত হবে এবং অন্যটি ক্ষতিগ্রস্ত হবে। তো মানুষের ক্ষেত্রে যদি বলি, কৃমি কিন্তু অন্তঃপরজীবী মানুষের, বা আমরা পেডিকুলাস হিউম্যানাস যেটাকে বলি, উকুন, তো সেও হচ্ছে একটা বহিঃপরজীবী। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, মানুষের দেহে বসবাস করছে, ওই উকুন বা কৃমির কথা যদি বলি, সে মানুষের শরীর থেকে পুষ্টি নিচ্ছে। তাহলে এখানে কৃমি উপকৃত হচ্ছে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এই সম্পর্কটা খারাপ। আর মিথজীবিতার ক্ষেত্রে দুইজনের দ্বারা উপকৃত হচ্ছে। তারপরে জীবের ধরন দেখো, এই ক্ষেত্রে একটি জীবকে পোষক, অন্যটিকে পরজীবী বলে। তাহলে মানুষের দেহে যখন উকুন বাস করে বা কৃমি বাস করে, তাহলে মানুষ সেখানে পোষক, আর ওই উকুন বা কৃমি সে হচ্ছে পরজীবী। আর এখানে উভয়কেই বলা হচ্ছে মিথজীবী। নির্ভরশীলতা, পরজীবী জীব পোষকের উপর নির্ভরশীল হয় পরজীবিতার ক্ষেত্রে, আর মিথজীবিতার ক্ষেত্রে পরস্পরের উপর নির্ভরশীল, একজন আরেকজনের উপর নির্ভরশীল। তারপরে সম্পর্কের স্থায়িত্ব, যেটা পরজীবিতার ক্ষেত্রে ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী, আর মিথজীবিতার ক্ষেত্রে চিরস্থায়ী। উদাহরণ হচ্ছে মানুষ এবং ম্যালেরিয়ার জীবাণু, যেটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তো সেটা হচ্ছে পরজীবী। হ্যাঁ বলো বলো। স্যার আপনার স্লাইডটাতে আমাদের বইটা একটু ভিন্ন।
একটু বেশি ব্যাখ্যা দেওয়া আছে স্যার, আপনাদের স্লাইডে কিছু কিছু কম আছে স্যার, আমাদের বইতে বেশি আছে স্যার, আপনার স্লাইডে কিছু বেশি আছে, আমাদের বইতে কম আছে আচ্ছা, স্যার, তাহলে দুইটা মিলাই পড়লে মানে তুমি তোমার যেটা ইচ্ছা সেটা পড়ো, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। কারণ কি বই তোমাদের বইটা একটু আপডেট করছে এই বছর, বা আমারটাও কিছু বেশি কম বেশি দিয়ে অসুবিধা নাই, তুমি যেটা তোমার ভালো লাগে সেটাই পড়ো। আমি চেষ্টা করছি সহজ করে তোমাদের লিখে দেওয়ার, ঠিক আছে, সহজ ভাবে যেন তোমাদের মনে থাকে, আমি সেই কাজটা করার চেষ্টা করছি। এখন যেমন তোমার এখানে 5টা পয়েন্ট লেখা আছে, আমিও কিন্তু 5টাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন তোমার এখানে কিন্তু একটু বড় বড় করে লিখছে, তাই না? একটা পয়েন্ট বেশি আছে অভিযোজন। অভিযোজনের কারণে পরজীবীদের মধ্যে বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটে, অভিযোজনের কারণে মিথজীবীদের কোনো অঙ্গের পরিবর্তন ঘটে না। তাহলে এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট তুমি বাড়িয়ে নাও, অসুবিধা নাই। তারপরে এই যে ঘনিষ্ঠতা, 3 নম্বর পয়েন্ট তোমার বইতে, ঘনিষ্ঠতার ক্ষেত্রে আমি কি বলছি, ওই জিনিসটাই সহজ করে লিখে দিয়েছি, সম্পর্কের স্থায়িত্ব ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী, একই জিনিস। হ্যাঁ, তো যেটুকু পড়ানো হলো এইটুকুই আজকে এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। এখন আমি তোমাদের উইকলি টেস্টের প্রিপারেশনটা নিচ্ছি, যেহেতু আমরা মোটামুটি আগেই আছি, আমরা বই শেষ করতে পারবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এখন কি আরেকটা স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমি যেটুকু দাগাই দেব সেটুকু খাতায় লিখবেন, হ্যাঁ, ছোট ছোট করে আমি 4টা পর্ব দাগাই দেব। তাহলে লিখেন পরিফেরা পর্বের যেটুকু দাগাবো শুধু ওইটুকুই আপনারা খাতায় লিখবেন, 1 2 3 এভাবে। তাহলে পরিফেরা পর্বের প্রাণীর সাধারণ নাম স্পঞ্জ, এইটুকু লিখেন 1 নম্বরে। পরিফেরা পর্বের প্রাণীর সাধারণ নাম স্পঞ্জ। যদি বলা হয় কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত, এমসিকিউ এ পারা যাবে এখন? ওকে। তারপর যদি বলা হয় পরিফেরা পর্বের নামকরণ করেন কে? রবার্ট গ্র্যান্ট, লিখেন। ওই যে যেটুকু দাগানো আছে জাস্ট ওইটুকু লিখো, পরিফেরা পর্বের প্রাণীর সাধারণ নাম স্পঞ্জ, মাঝখানের এগুলি লেখার দরকার নেই, আমি যেটুকু দাগাই দেবো ওইটুকু লিখো। পরিফেরা পর্বের প্রাণীর সাধারণ নাম স্পঞ্জ, ঠিক আছে। তারপরে যে ইংরেজি এইসব লেখার দরকার নাই, শুধু লিখবা রবার্ট গ্র্যান্ট পরিফেরা পর্বের নামকরণ করেন। আচ্ছা, এরপরে দেখি এইবার এখানে বৈশিষ্ট্যগুলি পড়েন একটু, এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করার চেষ্টা করেন, আমি একটু সহজ করে দিই। হ্যাঁ, এইটুক লিখেন, দেহতলে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র বিদ্যমান। দেহতলে অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান, 1 নম্বর পয়েন্ট লিখবেন। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের তো আজকে এক্সাম আছে না বায়োলজি, তাহলে আমাদের বোটানি আর জুলজি কি একসাথে হবে, মানে দুইটা মিলে কি একটা কোশ্চেন হবে? হ্যাঁ, এখানে একটু বলে দিই, কোশ্চেনটা মিস দিয়ে দিবে, ঠিক আছে। আমি এই ক্লাসরুমেও থাকবো, ক্লাসরুমেও কোশ্চেনটা দিয়ে দেব, আবার আমার হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে সেখানেও তোমাদের দিয়ে দেব। তো তোমরা প্রথমে যে কাজটা করবা, আমার যে অংশটা অর্থাৎ প্রাণীবিজ্ঞানের যে অংশটুকু থাকবে সেইটা শুধুমাত্র সিকিউটা লিখবা একটা আলাদা পেজে, লিখে সেইটা ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবা। আর এমসিকিউ এবং আরেকটা কি থাকে সিকিউ, বোটানির যে সিকিউটা অর্থাৎ 15 মার্কসের উত্তর ম্যাডামের কাছে পাঠিয়ে দিবা, আর আমার কাছে শুধুমাত্র সিকিউটা লিখে পাঠিয়ে দিবা, ঠিক আছে। ওকে স্যার। স্যার বলছি যে আমরা কি দুইটা সবার পরে একবারে স্যার আপনাকে কোশ্চেন দিব, নাকি হচ্ছে যদি জুলজি পরীক্ষা আগে হয় তাহলে জুলজিটা আগে পাঠাবো? তুমি আমাদের দুইজনের কাছে পাঠিয়ে দিবা, তোমার যদি আগে হয় আগে পাঠিয়ে দাও, অসুবিধা নাই। তো পরীক্ষা তো একই সাথে স্টার্ট হবে, একটা কোশ্চেনই হবে, ঠিক আছে। তুমি যদি আমার অংশটুকু লেখা শেষ হয়ে যায় আগে পাঠিয়ে দাও, দিয়ে আবার বা তুমি আগে লেখা শেষ করে নাও, তারপরে আলাদা ম্যাডামের অংশ ম্যাডামকে 15 মার্কসের পাঠিয়ে দিবা এমসিকিউ আর বোটানিটা, আর আমাকে শুধুমাত্র জুলজি সিকিউটা পাঠিয়ে দিবা, ঠিক আছে। আগে লিখো, লেখা শেষ করে তারপরে পাঠিয়ে দিবা। আচ্ছা, পরেরটাই যাই। হ্যাঁ,
স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই। ওই যে আমি নাম্বার দিয়ে দিছি, দেখো কমেন্টস বক্সে আমার ওই নাম্বারে অ্যাড হয়ে যাবে। ওখানে একটা তোমার নাম লিখে হোয়াটসঅ্যাপে আমাকে একটা পাঠিয়ে দিবা, আমি অ্যাড করে নেব গ্রুপে। আচ্ছা, নালিকাতন্ত্রের প্রাচীরে দেখো প্রথম কি বৈশিষ্ট্য বললাম, দেহতলে অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান। অথবা আমি এইভাবে না দাগায় তুমি তোমাদের বইতে পড়ো, যার পড়া হয়ে যাবে আমাকে পড়া দাও, ঠিক আছে? এখন সবাই পরিফেরা, হ্যাঁ বলো। স্যার আমি আপনার ক্লাসটা আজকে ভালো মতো করতে পারলাম না, আজকে নেটে অনেক সমস্যা। আমি আজকে 10টা বাজে ক্লাসে জয়েন হতে পারছি। আচ্ছা, অসুবিধা নাই, এই আমার লেকচারগুলি তো সব পেয়ে যাও, তাই না? আমার তো ইউটিউবে সব থাকে। আমি আবার ইউটিউবে আপনার ক্লাস করি মাঝে মধ্যে। না পেলেও অসুবিধা নাই, নেটের সমস্যা করলে আমি তো দিয়েই দিচ্ছি। তো এখন সবাইকে 5 মিনিট সময় দিলাম, 7 মিনিট সময় দিলাম, পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলি পড়ে আমাকে দাও, ঠিক আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য যার হয়ে যাবে আমাকে সাথে সাথে দিবা। 5 মিনিট আগেও দেওয়া যাবে বা 7 মিনিট আগেও দেওয়া যাবে, পড়া হবে সাথে সাথে দাও। পরিফেরা পর্বের বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলো। পরিফেরা আর আরেকটা নিডেরিয়া, এই দুইটা পড়ো এখন নাও, কারণ এই পর্বের বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেন আসবে। আর কারো কোথাও অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, এখানে সবাই অ্যাড হয়ে যাবে। আচ্ছা, পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলি বললাম, আর একটু বলে দিই যে এদের কি থাকবে, দেহত্বকে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকবে। আর এই পর্বের প্রাণীরা কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। তারপরে কি, এদের দেহের ভিতর যে গহ্বর থাকে সেই গহ্বরকে কি বলা হয়? বুসটা বলো, বুসটা। আচ্ছা, রিয়া বলো, রিয়া বড়ুয়া। আমি বলি জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আগে কে বলছো? আমি বলি, সে বলো, তারপরে রিয়া রেডি হোক। স্পঞ্জ নামে পরিচিত। আচ্ছা, এদের স্পঞ্জ নামে পরিচিত। আচ্ছা, দেহের ভিতরে কি থাকে? নালিকা তন্ত্র থাকে, তাই না? ওকে, পড়ো প্রথম 4টা আজকে, মানে আমার ক্লাসে যদি সম্ভব হয় 20 মিনিটের মধ্যে পড়ে ফেলো, আর বাসায় গিয়ে পড়বা পরের 5টা। আচ্ছা, যদি বলা হয় যে পরিফেরা পর্বের জীবদের লার্ভার নাম কি? স্যার প্যারেনকাইমুলা। প্যারেনকাইমুলা অথবা অ্যাম্ফিব্লাস্টুলা। ভেরি গুড। আচ্ছা, এরপর যদি বলা হয় যে
পরিফেরা পর্বের জীবদের মানে টিস্যু আছে নাকি নাই? এরা কি মানে কোষীয় মাত্রার প্রাণী না টিস্যু গ্রেডের প্রাণী? কোষীয় মাত্রার প্রাণী। আচ্ছা, ঠিক আছে। সমুদ্রের ফুল বলা হয় কোন পর্বের জীবদের? নিডারিয়া, ভেরি গুড। আচ্ছা, এই যে কোন পর্বের সকল জীব সামুদ্রিক? অ্যাকাইনোডার্মাটা, ভেরি গুড। আচ্ছা, যদি বলা হয় কোন পর্বের জীবে শিখা কোষ দেখা যায়? প্লাটিহেলমিনথিস। তারপর যদি বলা হয় রেডুলা দেখা যায় কোন পর্বের জীবে? আচ্ছা, এরপর যদি বলা হয় যে আমি যদি একটা এরকম প্রাণী দিলাম, যে একটা দিলাম নিডারিয়া পর্বের প্রাণী আর আরেকটি দিলাম হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তো এই দুইটা প্রাণীর মধ্যে সব থেকে উন্নত প্রাণী কোনটি হবে? আর্থ্রোপোডা। এখন যদি আর্থ্রোপোডার উন্নত হলো, এখন যদি বলা হয় কারণ কি, তুমি কি কারণে বললা ওটা উন্নত, একটু ব্যাখ্যা করো। যেমন নিডারিয়ার ভ্রূণীর স্তর থাকছে 2টা, তাই না? আর্থ্রোপোডার ক্ষেত্রে থাকছে 3টা। নিডারিয়ার ক্ষেত্রে মানে তন্ত্রের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু থাকে না। আর্থ্রোপোডাতে সেই তন্ত্রের বিষয় থাকে। পরিপাক তন্ত্রের বিষয়টা যদি বলি, নিডারিয়ার ক্ষেত্রে সিলেন্টেরনের ভিতরে খাদ্য পরিপাক হচ্ছে, কিন্তু ওখানে গিয়ে কি হচ্ছে, তাদের নির্দিষ্ট পরিপাক যে অর্গান, সেই অর্গান কিন্তু মানে তন্ত্র আছে। তাহলে এই বিষয়গুলি কিন্তু লিখতে হবে। সেই কারণে কি করতে হবে, সব থেকে ভালো বুদ্ধি 2 পর্বের বৈশিষ্ট্যগুলি একেবারে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করার পরে 2 পর্বের বৈশিষ্ট্য লিখতে হবে, লিখে লাস্টে সিদ্ধান্ত দিতে হবে উল্লেখিত বৈশিষ্ট্য সমূহ যেহেতু পরিফেরা বা নিডারিয়া পর্ব থেকে অধিকতর উন্নত, সেগুলি আমরা পরিলক্ষিত হয়। এই কারণেই এই হাইড্রা থেকে কি মৌমাছি অনেক উন্নত, এরকম কিন্তু সিদ্ধান্ত দেয়া মানে লাগবে। তারপরে পরিফেরা, নিডারিয়া, অর্থাৎ পরিফেরাটা সব থেকে উন্নত, পরিফেরার থেকে আরেকটু উন্নত নিডারিয়া, নিডারিয়ার থেকে আরেকটু উন্নত প্লাটিহেলমিনথিস। অর্থাৎ যত লাস্টের দিকে যাবে তার গঠনগত বৈশিষ্ট্য হচ্ছে তত উন্নত হবে। তাহলে এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে। বায়োলজিতে নিয়ম হচ্ছে সব থেকে যেটা অনুন্নত সেটি থাকে শুরুতে, বিবর্তনের ধারা আলোকে। তাহলে যদি বলা হয় সব থেকে উন্নত কোনটি, আর সব থেকে অনুন্নত পরিফেরা। তাহলে যদি তোমার যে পর্বের নামগুলি যদি একেবারে সিরিয়াল ওয়াইজ তুমি যদি পড়ে থাকো, তাহলে কিন্তু 4 নাম্বার কোশ্চেনের উত্তর বোর্ড পরীক্ষায় কিন্তু এরকম আসে যে উদ্দীপকের এ এবং বি জীবটির মধ্যে কোনটি অপেক্ষাকৃত উন্নত, যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে এই ধরনের উত্তরগুলি তুমি দিতে পারবে। আবার কি করে, অনেক সময় এইভাবে দিয়ে দেয় যে চিত্রে একটা ছবি দেয়া থাকবে, বলবে যে এটা কোন পর্বের জীব, ব্যাখ্যা করো। তো সেই ক্ষেত্রে কি করতে হবে বলো? একটা হাইড্রার ছবি দিয়ে আছে উদ্দীপকের মধ্যে, যদি বলে 3 নাম্বার কোশ্চেনে উদ্দীপকের জীবটি কোন পর্বের ব্যাখ্যা করো, তুমি উত্তরটা কিভাবে লিখবা? এইটা শুরুতে লেখা যাবে না, ঠিক আছে? উত্তর লেখার কিছু নিয়ম আছে। এখানে প্রথমে লিখতে হবে উদ্দীপকের যে জীবটি দেখানো হয়েছে সেই জীবটি হলো হাইড্রা। তারপরে লিখবা, যদি হাইড্রা দেয়া থাকে হাইড্রা যে কোনো একটা দেয়া থাকতে পারে। তারপরে লিখবা উদ্দীপকের প্রাণীটি যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখতে পাই। এরপরে নিডারিয়া পর্বের যদি হাইড্রা দেয়, নিডারিয়া পর্বের সব বৈশিষ্ট্যগুলি লিখবা। লেখার পর বলবা যে উল্লেখিত বৈশিষ্ট্য সমূহ
যেহেতু নিডেরিয়া পর্বের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই উদ্দীপকে উল্লেখিত যে জীবটি অর্থাৎ হাইড্রা হলো নিডেরিয়া পর্বের জীব। শুরুতেই বলা যাবে না এটা হচ্ছে কি যে নিডেরিয়া পর্বের জীব। প্রথমে বলতে হবে উদ্দীপকের জীবটির নাম লিখলা। যদি ওখানে থাকে কি মৌমাছি, তাহলে প্রথমে লিখবা উদ্দীপকের জীবটি হলো একটি মৌমাছি। তো মৌমাছিকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে নিম্নলিখিত বৈশিষ্ট্য সমূহ পরিলক্ষিত হয়। তারপরে কি করবা যে আর্থ্রোপোডা পর্বের সব বৈশিষ্ট্যগুলি লিখবা। লেখার পর এরপরে লাস্টে গিয়ে বলবা যে উল্লেখিত বৈশিষ্ট্য সমূহ যেহেতু আর্থ্রোপোডা পর্বের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই উদ্দীপকের জীবটি আর্থ্রোপোডা পর্বের। ঠিক আছে? উত্তরটা কিভাবে লিখতে হবে বুঝছো? বলো। স্যার আমার দুটো বৈশিষ্ট্য হয়ে গেছে, আমি কি পড়া দিব? হ্যাঁ, ভেরি গুড, বলো। স্যার কোনটা বলবো? দুইটাই বলো। পরিফেরা পর্বের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। 2 নম্বর হচ্ছে কোষীয় মাত্রার গঠন। 3 হচ্ছে কোনো সুগঠিত অঙ্গতন্ত্র কলা নেই, বিশেষ ধরনের নালিকা তন্ত্র আছে। আর এটাই হচ্ছে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। এবং নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য 1 হচ্ছে অন্তকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট সিলিকা ফাইব্রাম সমৃদ্ধ, ডিসদরি মেসোগ্লিয়া আছে, মুখছিদ্র একটি। আর 2 নাম্বার হচ্ছে সিলেন্টরন কোর্সিকা নিটোসাইট কোষ এবং নেমাটোসিস আছে। আর 3 নাম্বার হচ্ছে বহুরূপী রয়েছে পলিপ ও মেডুসা। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। তো এখন যদি হাইড্রার বলা হয়, একটা হাইড্রার চিত্র দেয়া আছে উদ্দীপকে, তো সেই ক্ষেত্রে তুমি উত্তরটা কিভাবে লিখবা? যে 3 নম্বরে মানে এরকম বললো যে উদ্দীপকের জীবটি কোন পর্বের ব্যাখ্যা করো। তো উদ্দীপকে দেয়া ছিল একটা হাইড্রা, তো সেটা তুমি কিভাবে উত্তরটা লিখবা একটু বলো। স্যার প্রথমে বলবো হচ্ছে উপরোক্ত উল্লেখিত চিত্রটি হচ্ছে হাইড্রা, তারপর হচ্ছে চিত্রটি না বলে জীবটি, লিখতে হলে প্রথমে সংজ্ঞা দিয়ে তারপরে হচ্ছে তার বর্ণনা অথবা কোনো বৈশিষ্ট্য যদি দেওয়া থাকে তাহলে সেটা লিখে তারপরে বলতে হবে উল্লেখিত বৈশিষ্ট্য সমূহ যেহেতু হাইড্রা না উল্লেখিত বৈশিষ্ট্য সমূহ যেহেতু নিডেরিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই উপরের জীবটি হলো কি হাইড্রা। উপরের জীবটি নিডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কে বলবা? আর কার পড়া হয়েছে বলো? একজন কেরান। হ্যাঁ, তাবাসসুম ফাবিয়া, কি টাওয়ার থেকে তুমি? আচ্ছা, কেরানীগঞ্জ থেকে কে আছো? কেরানীগঞ্জ একজন জিজ্ঞেস করি। হ্যাঁ, কেরানীগঞ্জ থেকে কে আছো একজন বলো। আচ্ছা, কেউ নাই। তাবাসসুম ফাবিয়া বলো। পরিফেরা পর্বের প্রাণীদের দেহ কোষে নির্মিত হলেও কোষগুলো বিভিন্ন স্তরের টিস্যু গঠন করে না। এরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। 2 দেহ প্রাচীরে অসংখ্য অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত থাকে। 3 হচ্ছে দেহ স্পন্দন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য নালীতন্ত্র থাকে। অস্ট্রিয়া পথে নালীর মধ্য দিয়ে পানি স্রোতের মাধ্যমে অক্সিজেন শুক্রাণু ও খাদ্য প্রবেশ করে। স্পিকিও নামক অসংখ্য কাঁটা দিয়ে প্রাচীর তৈরি। অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামক এক ধরনের প্রকোষ্ঠ থাকে। নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জশীল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয় এবং শীর্ষ প্রান্ত স্কুলাম নামে একটি বড় ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত। পরিফেরা পর্বের প্রাণীদের অ্যামফিব্লাস্টুলা আর প্যারেনকাইমোনা নামক লার্ভা দশা থাকে। আর এরা হচ্ছে কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে, মানে নিশ্চয়। আচ্ছা, তানহা এখানে লিখছো যে কি পড়া দিতে হবে বুঝছি না। পড়া দিতে হবে পরিফেরা এবং নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটাই পড়তে দিয়েছি। পরিফেরা এবং নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্যগুলি এখন দিবা। আর পরীক্ষার সিলেবাস হ্যাঁ স্যার আমিও প্রাণীগঞ্জ থেকে। স্যার আপনি যখন আমার মানে বলতে প্রাণীগঞ্জ থেকে আসছে নাকি স্যার, আমার মানে আমি কথাই বুঝতেছি না আপনি যে কি বলছেন। আচ্ছা, তাহলে তোমার নেটে মনে হয় প্রবলেম ওইদিকে। হ্যাঁ হ্যাঁ স্যার, হয়তো নেটে প্রবলেম।
আজকে অনেক সমস্যা হইতেছে, আপনার স্লাইড গুলো ভালো করে দেখতে পারলাম না। কি পড়া দিব, কোনটা পড়া দিব? এখন পরিফেরা পর্ব আর নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য দিয়েছি। পরিফেরা পর্ব আর নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য দিব এখন। বলবো, আমি কেরানীগঞ্জ থেকে বলবো। আচ্ছা বলো। পরিফেরা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে দেহ অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলো সুবিন্যস্ত হয়ে টিস্যু গঠন করে না, অর্থাৎ মানে কোষের মাত্রা গঠন বিশিষ্ট প্রাণী। দেহের সংবোধন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র আছে। আর অস্থির পথে নালিকার মধ্য দিয়ে পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন শুক্রাণু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। দেহপ্রাচীর অস্টিয়ন নামক অসংখ্য ছিদ্রযুক্ত দেহপ্রাচীর অস্টিয় নামক অসংখ্য ছিদ্রযুক্ত আর আন্তঃপ্রাচীরে কোয়ালিসয়েড নামের বিশেষ যুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে। প্রকোষ্ঠগুলো নালীতন্ত্রে মুক্ত। নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জেসিল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয়ে এবং শীর্ষ প্রান্তে অ্যাসকুলাম নামের একটি বড় প্রান্তিক গহ্বরে মিলিত হয়ে এর শীর্ষ প্রান্তে আমার আচ্ছা অসুবিধা নাই, তারপরে অনেক ভালো হয়েছে। আচ্ছা তুমি কি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো? ইনা আসমা আক্তার ইনা, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো? ওকে আচ্ছা, এর আগে পড়া বলতে চাচ্ছিলা তাবাসসুম, তাই না? স্যার বলছি পড়া হয়ে গিয়েছে, দিব? হ্যাঁ দাও, বলো। হচ্ছে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে যে দেহে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। আর হচ্ছে দেহ অসংখ্য কোষে নির্মিত, কিন্তু কোষগুলো হচ্ছে সুবিন্যস্ত হয়ে টিস্যু গঠন করে না। আর এরা মানে মূলত এদের হচ্ছে কোষের গঠন মানে কোষের মাত্রা হচ্ছে গঠন বিশিষ্ট প্রাণী এরা। তারপরে হচ্ছে স্পিকিউল নামক অসংখ্য ছিদ্রযুক্ত অসংখ্য চুনময় ক্ষুদ্র কাঁটা থাকে, অথবা স্পঞ্জিং নামক দেহে এক ধরনের হচ্ছে জৈব বস্তু থাকে। তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল অবস্থায় থাকে, মানে তারা কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে। জীবন চক্রে সঞ্চরণশীল অবস্থা, মানে তারা লার্ভা দশায় থাকে। তারপর হচ্ছে দেহের যে সংবহন তন্ত্র থাকে, সেই সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালিকা তন্ত্র দেখা যায়, যেটা হচ্ছে অস্ট্রিয়া পথের মধ্য দিয়ে পানি স্রোতের মাধ্যমে অক্সিজেন এবং শুক্রাণু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। আর হচ্ছে নালিকা তন্ত্র দেহের ভিতরে অবস্থিত যে স্পঞ্জশীল নামে একটি গহ্বর থাকে, সেটাতে মিলিত হয়। আর শীর্ষ প্রান্তে হচ্ছে অ্যাসকুলাম থাকে শীর্ষ প্রান্তে অ্যাসকুলাম নামে একটি হচ্ছে প্রান্ত, যেটা হচ্ছে ছিদ্রপথের বাইরে উন্মুক্ত হয়। আচ্ছা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা পরীক্ষার সিলেবাস বা পরীক্ষায় কোনগুলি পড়তে হবে, কারোর কি কোনো অসুবিধা আছে? এখনো যদি সমস্যা থাকে বলো। স্যার আমি এটা বুঝবো কিভাবে কোনটা সব থেকে বেশি উন্নত? পরিফেরাটা সব থেকে অনুন্নত, আর পরিফেরা থেকে পর্যায়ক্রমে যত লাস্টের দিকে যাবে সেইগুলি তত উন্নত, মনে রাখবা। তাহলে পরিফেরার পরে হচ্ছে কি নিডেরিয়া, তাহলে পরিফেরা অপেক্ষা নিডেরিয়া উন্নত। নিডেরিয়ার পরে কি প্লাটিহেলমিনথিস, তাহলে প্লাটিহেলমিনথিস হচ্ছে নিডেরিয়ার থেকে উন্নত। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমি যাই লাস্টে সবার শেষে থাকছে কি কর্ডাটা, তাহলে কর্ডাটা সব থেকে উন্নত। তো আরেকটু বলে দিই যে কি কি পড়তে হবে, আমি অল্প পড়া দিচ্ছি কিন্তু পরীক্ষা যেন ভালো হয়। প্রত্যেকটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য আর উদাহরণ, আর এর সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে চিত্রগুলি। ঠিক আছে, স্যার আমাদের কি চিত্র আঁকতে হবে না, মানে আঁকতে হবে না, কোন পর্বের কোন প্রাণী সেটা কি মানে উদ্দীপকের মধ্যে চিত্র দেয়া থাকলে তুমি যেন সেটা চিনতে পারো এটা কোন পর্বের প্রাণী। এই জন্য বইতে যে চিত্রগুলি দেয়া আছে সেই চিত্রগুলি খেয়াল করতে হবে। স্যার বৈশিষ্ট্য কি উচ্চতর দক্ষতা হিসেবে আসবে নাকি প্রয়োগ হিসেবে? দুই ভাবেই আসতে পারে।
ঠিক আছে, যেমন বলে দিতে পারে যে উদ্দীপকের জীবটি কোন পর্বের ব্যাখ্যা করো। এক কথা বৈশিষ্ট্যের, তোমরা শুধু পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত 9টা পর্বের বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য আর উদাহরণ পড়বা। ঠিক আছে, তো স্যার কর্ডাটার সাবফাইলাম তো পড়া লাগবে না না না, ওইদিকে যাওয়ার দরকার নাই, শুধু কর্ডাটা পর্ব পর্যন্ত আমি কি দিলাম, পড়া দিচ্ছি অল্প যেন পরীক্ষাটা ভালো হয়। ঠিক আছে, সাবফাইলাম পড়ার দরকার নাই। তো ঠিক আছে, সময় শেষ, সবার পরীক্ষায় ভালোভাবে দাও। ঠিক আছে, দেখা হবে বিকেলে বেঁচে থাকলে। হ্যাঁ হ্যাঁ বলো। প্রতিটা পর্বকে তো আবার ভাগে ভাগ করছে স্যার, ওই নামগুলি তো অনেক তুমি শুধু না, এমসিকিউ আমি যা বলছি সেগুলো, যা পড়াচ্ছি সেগুলোই, শুধু পর্বের বৈশিষ্ট্য বলছি না, শুধু বৈশিষ্ট্যই পড়বা। স্যার আপনি আমাদের এ পর্যন্ত যা যা পড়াইছেন, যা যা এক্সাম নিয়েছেন, তার মধ্য থেকে আসবে না? এমসিকিউ হ্যাঁ আসবে, তার মধ্যে এমসিকিউ আসবে। সিকিউ তো বলছি পর্বের। আচ্ছা আমি তো প্রথম মনে করছিলাম যে জিওলজি হয়তো আলাদা হবে বা বোটানি আলাদা হবে, 25-25-50 হবে, এখন দেখি যে দুইটা মিলে 25। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, বিকেলে আবার দেখা হবে। হ্যাঁ, আমরা 15 মিনিট আগেই জয়েন করব, 6:45-এ জয়েন করব। স্যার কয়টা বাজে? 7টায় এক্সাম না? হ্যাঁ 7টায় না এক্সাম? 7টায় এক্সাম, আমরা 6:45 থেকে অ্যাড হতে থাকবো ক্লাসরুমে এখানে। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। যদি সময় চলে গেছে 2 মিনিট। এক জাতীয় বর্ণ ধরে হিসাব করবে, তাহলে পেয়ে যাবে। একটা না, এক জাতীয়